যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দুটো খবর নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন, তা উল্লেখ করছি আর কি, যে 26শে অক্টোবর কলকাতা এবং গুয়াংজোর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো, মানে চীন ভারতের বিমান পরিষেবা চালু হচ্ছে, এবং নয়াদিল্লি থেকেও গুয়াংজো বিমান পরিষেবা চালু হচ্ছে। অর্থাৎ গালওয়ান ক্রাইসিসের পর কেটে গেছে 6 বছরেরও বেশি সময় প্রথমবার ভারত চীন সরাসরি বিমান যোগাযোগ চালু হতে চলেছে। 2, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফরে আসছেন এবং তিনি একটা সম্মেলনে বলেছেন যে আমেরিকা যেভাবে ভারতকে চাপ দিচ্ছে রাশিয়ার থেকে তেল না কেনার জন্য, তাতে আমেরিকার অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে। তিনি দাবি করেছেন যে আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানি করার ক্ষেত্রে ভারতের উপর বিধিনিষেধ চাপাচ্ছে, কিন্তু ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, যেটা পারমাণবিক প্রযুক্তিতে কাজে লাগে, বিপুল পরিমাণে রাশিয়া থেকে আমদানি করছে আমেরিকা। তালিবান সরকারের বিদেশ মন্ত্রী মুত্তাকি সম্ভবত ভারত সফর করছেন। 2021 অগস্ট মাসে আফগানিস্তানে তালিবান টেক ওভারের পর এটাই প্রথম কোনো তালিবান মন্ত্রীর ভারত সফর। যদিও এই ভদ্রলোকের বিদেশ সফরের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা আছে, তার জন্য বিশেষ অনুমতির দরকার হয়। নিশ্চয়ই সেই সমস্ত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হবে। এই যখন প্রেক্ষিত, সংঘের শতবর্ষ উদযাপন শুরু হয়েছে। সংঘপ্রধান মোহন ভাগবত নাগপুর থেকে বিজয়া দশমীর দিন বক্তৃতা দিয়েছেন। ঠিক সেই সময় পাপ্পু, মানে পিটার প্যান, who retains youthful nature throughout his life, মানে রাহুল গান্ধী, মানে রাহুল বাবা, আবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখ খুলেছেন। আরএসএস কে কাপুরুষ বলেছেন, তার সাভারকার নিয়ে তার যে অতীতের মন্তব্য সেগুলোকে আবার বলেছেন আরএসএস নাকি কাপুরুষ। এস জয়শঙ্কর বলেছিলেন চীন খুব বড় শক্তি, চীনের সঙ্গে ভারতের যুদ্ধ করা সম্ভব নয়, সেটা নাকি কাপুরুষতার পরিচয়। মানে একটা 55-56 বছর বয়সী একটা মানুষ, সে তো আর যুবক নয়, মধ্যবয়সী, সে যখন এরকম বাচালতা করে বিদেশের মাটিতে, বিদেশ মন্ত্রীর কথার অপব্যাখ্যা করে, তখন বলতে বাধ্য হই যে পিটার প্যানই রয়েছে। জওহরলাল নেহরুর অদূরদর্শিতার জন্য আজ পিওকে সৃষ্টি হয়েছে। জওহরলাল নেহরুর অদূরদর্শিতার জন্য 62-তে ভারত চীন যুদ্ধ হয়েছে। সেই গান্ধী পরিবারের এই যুবাটি, তার ইতিহাস জ্ঞান বড়ই সীমিত। আসলে রাহুল গান্ধীকে ঘিরে রেখেছেন বামপন্থীরা। সীতারাম ইয়েচুরি অতীত ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। এখন দেখুন এই প্রসেনজিৎ বসু, এই কানাইয়া কুমার, এইসব লোকজন, এই জয়রাম রমেশ, এরা কিন্তু ঘিরে রেখেছেন। রাহুল গান্ধী ওয়েলথ ক্রিয়েটারদের ঘৃণা করেন। রাহুল গান্ধী তোষণের রাজনীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে যান। রাহুল গান্ধী এবং তার লুটিয়েন দিল্লির সাঙ্গপাঙ্গরা এখনো যে বিষয়টাকে হজম করতে পারেনি, সেটা হলো যে গুজরাট থেকে একজন লোক, তার সেরকম ফ্যামিলি পেডিগ্রি নেই, সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন 3-3বার টানা ক্ষমতায়। পরিকাঠামোয় দৃশ্যমান লগ্নি হচ্ছে, দৃশ্যমান উন্নতি হচ্ছে। উত্তর পূর্ব ভারত ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হচ্ছে। এগুলো রাহুল গান্ধী না হজম করতে পারছেন না। তাই জর্জ সোরেসের পরামর্শে এবং মদতে বিদেশের মাটিতে গিয়ে ভারত মাতার বদনাম করছেন এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে টিকা টিপ্পণী করছেন। তিনি তো মাঝে মধ্যেই বিদেশে যান, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে যান না। কোথায় যান, কাদের সঙ্গে দেখা করেন, কি কথা বলেন? বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ, সাংবিধানিক পদে আসীন একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে কাউকে না জানিয়ে বিদেশে চলে যেতে পারেন? নিরাপত্তা আধিকারিকরা বিস্মিত হয়েছেন এবং তারা মল্লিকার্জুন খাড়গের কাছে অভিযোগ করেছেন
Z+ ক্যাটেগরির সুরক্ষা পান রাহুল গান্ধী। তিনি হুটহাট করে নিরাপত্তা রক্ষীদের না জানিয়ে, সঙ্গে না নিয়ে বিদেশের প্লেনে উঠে পড়লেন। এত গোপনীয়তা কেন? এই জন্যই চান ওই ভারত বিরোধী শক্তির সঙ্গে কথা বলবো, গণতন্ত্রকে মজবুত করার নামে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হেয় প্রতিপন্ন করব, তাদের উপর লাগাতার আক্রমণ করব। এটাই কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেসের মূল এজেন্ডা। তারা বাস্তবটাকে স্বীকার করতে ভয় পাচ্ছে। বিহারে তাদের শোচনীয় ফল হবে, তাই আগাম পরাজয়কে বুঝতে পেরে তারা এখন ভোট চুরির তত্ত্ব সামনে এনেছেন। কংগ্রেস বলছে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার কথা, যে কংগ্রেসের জমানায় জরুরি অবস্থা চালু হয়ে গণতন্ত্রের কফিনে শেক্সপিয়ারটা পোতা হয়েছিল। সেই জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে যখন জরুরি অবস্থার এক্সেস নিয়ে আলোচনা হচ্ছে, তখন ওই গান্ধী পরিবারের সদস্য বিদেশের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্র নিয়ে লেকচার দিচ্ছেন। লজ্জা শরম বলে কিচ্ছু নাই। আসলে একটা কল্পিত জগতে তিনি বাস করেন, বাস্তবের মাটিতে পা নেই। ভারত জোড়ো যাত্রা আর ভোটাধিকার যাত্রা করলেই ভারতবর্ষকে বোঝা যায় না, ওই শেখানো বলি আওড়ে যাচ্ছেন। চোখে পড়ছে না ভারতবর্ষের কি বলবো পরিকাঠামোগত উন্নতি। নেহরুজির আমলে ওই আজকে যেটা অটল সেতু, মুম্বাই নবী মুম্বাইয়ের সঙ্গে যুক্ত 21.5 কিলোমিটার, সেটা রূপায়িত হলো নরেন্দ্র মোদীর জমানায়। ঘুমোচ্ছিলেন। মিজোরামকে রেল মানচিত্রে কেন যুক্ত করেননি এতদিন? ত্রিপুরাকে কেন করেননি? অরুণাচলকে কেন করেননি? কাশ্মীরকে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করেননি কেন? ইউপিএ সরকার যখন যায়, তার আগে 19 লক্ষ কোটি টাকার পরিকাঠামোর প্রকল্প বটলনেক্সে আটকে ছিল। সেই সব প্রকল্পের কাজ শুরু হয়েছে, অনেকগুলো শেষ হয়েছে, অনেকগুলো শেষের পথে। এই সরকারের তৃতীয় এনডিএ সরকারের আমলে দুর্নীতির কোনো বড়সড় অভিযোগ নেই। আর দ্বিতীয় ইউপিএ জমানায় কি হয়েছিল সেটা দেশের মানুষ জানে। তাই ফ্রাস্ট্রেটেড রাহুল গান্ধী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিষোদ্গার করছেন, গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আঙুল তুলছেন। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশের মাটিতে কথা বলছেন। তিনি বিরোধী দলনেতা, সাংবিধানিক পদে আছেন। তাই বললাম না, ওনার পরিপক্কতা আসেননি এখনো, উনি বালক বুদ্ধি। একজন দায়িত্বশীল নেতা যিনি সাংবিধানিক পদে আছেন, তিনি কখনো বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে পারেন? আরএসএস এর সঙ্গে তার মতাদর্শগত লড়াই থাকতে পারে, কিন্তু তিনি যে কথাগুলো বলছেন সেগুলোরও কাউন্টার করার উপায় আছে। উনি কি জানেন ইন্দিরা গান্ধী দেওরসের সাথে খুব সুন্দর যোগাযোগ রেখে চলতেন? এমনকি রাজীব গান্ধী আরএসএস প্রধানের সঙ্গে যোগাযোগ রাখতেন। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আরএসএস এর স্বয়ংসেবকরা দেশের ঐক্য সংগতির পক্ষে কংগ্রেসের নির্বাচনী প্রচারে সহায়তা করেছিল, বিশেষ করে গোবলয়ের বিভিন্ন রাজ্যে। রাহুল গান্ধী জানেন না। তিনি কোনো একটা বইতে কিছু পড়েছেন, সেইটাই বলেন। সাভারকারকে মহারাষ্ট্রের মানুষ হিরো বলে মনে করেন, তিনি সাভারকারকে অপমান করবেন। আবার কোন মুখ নিয়ে তিনি মহারাষ্ট্রের মানুষের কাছে ভোট চাইতে যান? আসলে অপরিণত বুদ্ধির, জন্মসূত্রে যুবরাজ। তিনি ভাবেন দেশ শাসন করার তার পরিবারের পৈতৃক অধিকার, দেশটা তাদের পারিবারিক সম্পত্তি। সেই বোধ থেকে, সেই তাগিদ থেকেই রাহুল গান্ধীর হতাশাটা প্রকাশ হয়ে যায় যখন দেখছেন জনদেবতা নির্বাচনের পর নির্বাচনে তার দলকে প্রত্যাখ্যান করছে, আবারও করবে। তখন এই হতাশার বহিঃপ্রকাশ বিদেশের মাটিতে হয়। বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন।
একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির এগুলো শোভা পায় না। পরিসংখ্যান কি বলছে? 2014 কংগ্রেস পেয়েছিল 44টি আসন, 2019 52টি আসন, আর 2024 99টা আসন। তাহলে 2014 থেকে 24 তিনটে লোকসভায় নির্বাচনে কংগ্রেস যে আসন পেয়েছিল, মোট আসন তিনটে নির্বাচনে তাদের প্রাপ্ত আসনের যোগফল যেটা, সেটা বিজেপির 2024 সালে প্রাপ্ত আসনের থেকে কম। এর থেকেই বোঝা যায় যে কংগ্রেসের কি করুণ দশা, কি করুণ অবস্থা। এখনো যদি এই পিটার প্যান তার রাজনীতির ধরনটা ঠিক না করেন, যদি তার বিলম্বিত বোধোদয় না হয়, তাহলে শখাত শরীরে কংগ্রেসের ডোবা অবশ্যম্ভাবী। যতটুকু বাকি আছে ততটুকু আর আগামী দিনে থাকবে না। এই বালক বুদ্ধি যুবরাজের অপরিণামদর্শী রাজনীতির জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.